আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। জয়েন্টে বা গিরায় ব্যথা আমাদের সবারই খুব পরিচিত একটা সমস্যা, তাই না? কিন্তু আপনি কি জানেন সব আর্থ্রাইটিস আসলে একরকম নয়? আজকে আমরা সবচেয়ে সাধারণ দুটি আর্থ্রাইটিস অর্থাৎ অস্টিও আর্থ্রাইটিস এবং রুমাটয়েড আর্থ্রাইটিসের মধ্যকার পার্থক্যগুলো একদম সহজ আর পরিষ্কারভাবে ডিকোড করব। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা খুব সিম্পল। প্রথমে আমরা আর্থ্রাইটিসের মূল বিভাজনটা বুঝব। এরপর অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আলাদাভাবে কথা বলবো। তারপর এই দুটোর লক্ষণগুলো মুখোমুখি দাঁড় করাবো, রোগ নির্ণয় নিয়ে জানব এবং শেষে এদের ম্যানেজমেন্ট বা চিকিৎসা নিয়ে আলোচনা করব। চলুন চলে যাই আমাদের প্রথম সেকশনে, আর্থ্রাইটিসের বড় বিভাজন। দেখুন, জয়েন্টের ব্যথা এমন একটা জিনিস যা জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা প্রায় সবাই অনুভব করি। এটা একবারে ইউনিভার্সাল একটা বাস্তবতা। কিন্তু এখানে একটা খুব বেসিক প্রশ্ন চলে আসে, সব জয়েন্টের ব্যথা কি আসলে একই রকম? উত্তর হলো একেবারেই না। জয়েন্ট বা গিঁট ক্ষয়ে যাওয়ার ধরন আর এর পেছনের কারণগুলো কিন্তু একে অপরের চেয়ে সম্পূর্ণ আলাদা হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এই রোগগুলোকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা হয়। একটা হলো নন ইনফ্ল্যামেটরি আর অন্যটা ইনফ্ল্যামেটরি। নন ইনফ্ল্যামেটরি মানে হলো জয়েন্টের লোকাল বা নির্দিষ্ট মেকানিক্যাল ক্ষয়, যেখানে শরীরের ভেতরে অন্য কোনো সমস্যা থাকে না। অন্যদিকে ইনফ্ল্যামেটরি হলো পুরো শরীরের একটা সিস্টেমিক রোগ। এক্ষেত্রে জয়েন্ট লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া বা গরম হয়ে যাওয়ার মতো প্রদাহের লক্ষণগুলো দেখা দেয়। এই বেসিক পার্থক্যটাই কিন্তু রোগীর লক্ষণ থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত পুরো গেমটা বদলে দেয়। তো এবার চলুন আমাদের প্রথম কন্টেন্ডার বা প্রতিযোগীকে দেখে নেওয়া যাক। সেকশন 2, অস্টিও আর্থ্রাইটিস, যেটাকে আমরা সহজ কথায় বলতে পারি মেকানিক্যাল ক্ষয়। এই অস্টিও আর্থ্রাইটিস মূলত কাদের হয় জানেন? সাধারণত ৬০ বছর পার হওয়া মানুষদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। কারণ এটা একদিনে হয় না, বরং সারা জীবনের দীর্ঘদিনে জমে থাকা মেকানিক্যাল ক্ষয়ের ফলেই এই রোগটা ধীরে ধীরে বাসা বাঁধে। অস্টিও আর্থ্রাইটিসের বেশ কিছু রিস্ক ফ্যাক্টর আছে। বয়স বাড়া তো একটা বড় কারণ বটেই, পাশাপাশি মেনোপজ পার হওয়া নারীদের ক্ষেত্রে এর ঝুঁকিটা বেশ বেশি। এছাড়া অতিরিক্ত ওজন, কোনো পুরনো আঘাত কিংবা যারা ভারী কায়িক পরিশ্রমের কাজ করেন তাদের ক্ষেত্রেও ঝুঁকি বাড়ে। একটু ভেবে দেখুন, ওজন বেশি হলে বা ভারী কাজ করলে আমাদের শরীরের ওজন বহনকারী জয়েন্টগুলো যেমন হিপ বা হাঁটুতে মেকানিক্যাল চাপ আর ঘর্ষণ কতটা বেড়ে যায়। বিষয়টা বোঝানোর জন্য চমৎকার একটা উপমা আছে, গাড়ির টায়ারের মতো। মানে হাঁটুতে বেশি মাইল জমা হওয়া। সারা জীবন ধরে আপনি একটা জয়েন্ট যত বেশি ব্যবহার করবেন, মেকানিক্যাল ঘর্ষণের কারণে এর ক্ষয়ও ঠিক তত বেশি হবে। খুব সিম্পল হিসাব। এবার নজর দেয়া যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগীর দিকে। সেকশন 3, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অটো ইমিউন অ্যাট্যাক। এটা কিন্তু আগেরটার মতো মেকানিক্যাল ব্যাপার নয়, এটা কাজ করে সম্পূর্ণ ভিন্ন একটা মেকানিজমে। রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু অস্টিও আর্থ্রাইটিসের মতো দীর্ঘদিনের ক্ষয়ের জন্য অপেক্ষা করে না। এটা অনেক আগেই আঘাত হানে, সাধারণত ৪০ থেকে ৫০ বছরের মধ্যেই। এটা মূলত একটা অটো ইমিউন রোগ, মানে আপনার নিজের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভুল করে আপনার সুস্থ কোষগুলোর ওপর আক্রমণ করে বসে। এর ফলে পুরো শরীরে একটা তীব্র সিস্টেমিক প্রদাহ তৈরি হয়। আর এ কারণে শুধু জয়েন্টেই নয়, এর বাইরেও জ্বর বা ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়। নারীদের মধ্যে এটা বেশি দেখা যায় এবং এর পেছনে কিন্তু কিছু নির্দিষ্ট জেনেটিক কারণও জড়িয়ে আছে। এই ব্যাপারটা চমৎকারভাবে তুলে ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা দারুণ বৈশিষ্ট্য। বলা হয়ে থাকে, অটো অ্যান্টিবডিগুলো ডান হাঁটু বা বাম হাঁটু নিয়ে মাথা ঘামায় না। যখন শরীরের ইমিউন সিস্টেম নিজের বিরুদ্ধে কাজ শুরু করে, তখন সেটা পুরো শরীরেই ছড়িয়ে পড়ে। আর ঠিক এই কারণেই রিউমাটয়েড আর্থ্রাইটিস সবসময় শরীরের দুই পাশেই সমানভাবে বা সিমেট্রিক্যালি প্রভাব ফেলে। আচ্ছা, এখন সময় এসেছে এই দুই প্রতিপক্ষকে একই রিংয়ে মুখোমুখি দাঁড় করানোর। সেকশন 4, লক্ষণগুলোর সরাসরি পার্থক্য। চলুন দেখি কার লক্ষণ কেমন। শুরু করি সকালের আড়ষ্টতা বা মর্নিং স্টিফনেস দিয়ে। মেকানিক্যাল জয়েন্ট অর্থাৎ অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে মানুষ ঘুম থেকে ওঠার ৩০ মিনিটের মধ্যেই আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারে। কিন্তু ইনফ্ল্যামেটরি বা প্রদাহজনিত রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে জয়েন্টের আড়ষ্টতা কাটাতে রীতিমতো ১ ঘণ্টারও বেশি সময় লেগে যায়।
ব্যথার টাইমিংয়ের ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং একটা মেকানিজম কাজ করে। অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা সাধারণত দিনের শেষে বা জয়েন্ট বেশি ব্যবহারের পর বাড়ে, কারণ নড়াচড়া করলেই তো ঘর্ষণ বাড়ে। অন্যদিকে রুমেটয়েড আর্থ্রাইটিসের ব্যথা সকালে থাকে সবচেয়ে মারাত্মক। কিন্তু মজার ব্যাপার হলো, যখন নড়াচড়া শুরু হয় তখন জয়েন্টের ভেতরের ওই ইনফ্লেমেটরি বর্জ্যগুলো সরে যেতে থাকে আর ব্যথার উন্নতি হয়। এটা সত্যি অবাক করার মতো একটা মেকানিজম, তাই না? জয়েন্টের ওপর প্রভাবের দিকটা খেয়াল করুন। অস্টিও আর্থ্রাইটিস সাধারণত আমাদের ওজন বহনকারী জয়েন্টগুলোতে আঘাত হানে এবং সেটা হয় অপ্রতিসমভাবে, অর্থাৎ এক হাঁটুতে হলে অন্য হাঁটুতে নাও হতে পারে। অন্যদিকে রিউমাটয়েড আর্থ্রাইটিসের অটো অ্যান্টিবডিগুলো শরীরের ছোট জয়েন্টগুলোতে দুই পাশে সমানভাবে আক্রমণ করে। হাতের গঠনের দিকে তাকালে বিষয়টা আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। অস্টিওআর্থ্রাইটিস সাধারণত দূরের বা ডিস্টাল জয়েন্টগুলোতে আঘাত করে। মনে রাখার জন্য ওএসিস শব্দটি মনে রাখতে পারেন। ওএসিস যেমন দূরে থাকে, অস্টিওআর্থ্রাইটিসও তেমনি দূরের জয়েন্টে হয়। আর রিউমেটয়েড আর্থ্রাইটিস টার্গেট করে প্রক্সিমাল জয়েন্ট, অর্থাৎ শরীরের কাছাকাছি থাকা ছোট জয়েন্টগুলোকে, যেমন কবজি। সেকশন 5, রোগ নির্ণয় ও ক্ষতি। চামড়ার নিচে অর্থাৎ জয়েন্টের ভেতরে আসলে ঠিক কী ঘটছে সেটা ডাক্তাররা কিভাবে বোঝেন? চলুন কিছু ডায়াগনস্টিক টুল সম্পর্কে জানা যাক। এখন এই চার্টটার দিকে তাকালে একটা দারুণ ব্যাপার লক্ষ্য করবেন। খুব সাধারণ কিছু রক্ত পরীক্ষার মাধ্যমেই রিউমেটয়েড আর্থ্রাইটিসের সিস্টেমিক প্রদাহ ধরা পড়ে যায়। অস্টিও আর্থ্রাইটিসে ইএসআর, সিআরপি আর সিবিসি রিপোর্ট সাধারণত নরমাল থাকে, কিন্তু রিউমেটয়েড আর্থ্রাইটিসে ইএসআর এবং সিআরপি অনেক বেশি থাকে, আর এর সাথে রক্তশূন্যতা বা অ্যানিমিয়াও থাকতে পারে। এক্স রে করলে আমরা এই দুটি রোগেরই সবচেয়ে মর্মান্তিক দিকটি দেখতে পাই, কার্টিলেজ বা তরুণাস্থি ধ্বংস হয়ে যাওয়া। তবে পার্থক্যটা হল, অস্টিও আর্থ্রাইটিসে কার্টিলেজ ধ্বংসের পাশাপাশি হাড়ের নতুন বৃদ্ধি দেখা যায়, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসে কার্টিলেজ ধ্বংসের সাথে সাথে হাড়েরও মারাত্মক ক্ষয় ঘটে। জয়েন্ট ফ্লুইড বা তরল বিশ্লেষণে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলের মাত্রাটা খুব ক্রুশিয়াল। শ্বেত রক্তকণিকা যদি 2000-এর নিচে থাকে তবে ধরে নেওয়া হয় সেটা অস্টিও আর্থ্রাইটিস, কিন্তু এই মাত্রা 2000-এর উপরে চলে গেলে বুঝতে হবে সেটা রিউমেটয়েড আর্থ্রাইটিসের তীব্র প্রদাহ। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সেকশন 6, চিকিৎসা ব্যবস্থা ও পরবর্তী পদক্ষেপ। এবার আসুন দেখি কিভাবে এই বিপরীতমুখী রোগ নির্ণয়গুলো রোগীদের জন্য সম্পূর্ণ আলাদা চিকিৎসার পথ তৈরি করে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল, অস্টিও আর্থ্রাইটিস যেহেতু একটা মেকানিক্যাল ক্ষয়, তাই এর চিকিৎসায় মূলত লাইফস্টাইল পরিবর্তন আর সাধারণ ব্যথানাশক ওষুধের প্রয়োজন হয়। অন্যদিকে রিউমাটয়েড আর্থ্রাইটিস যেহেতু একটা সিস্টেমিক রোগ, তাই এর সাথে লড়াই করার জন্য ডিএমএআরডিএস, বায়োলজিক্স এবং স্টেরয়েডের মতো ভারী ইমিউন মডিউলেটরের সাহায্য নিতে হয়। শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার বিষয় রেখে যাই। যেহেতু এই দুটো রোগের পথই শেষ পর্যন্ত স্থায়ী জয়েন্ট ড্যামেজের দিকে নিয়ে যায়, তাই একদম প্রাথমিক পর্যায়ে সঠিক রোগ নির্ণয় কিভাবে একজন রোগীর সারা জীবনের চিকিৎসার গতিপথ বদলে দিতে পারে। সঠিক সময়ে সঠিক ডায়াগনোসিস আর দ্রুত পদক্ষেপই কিন্তু পারে দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করতে। আজকের এই তথ্যবহুল বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।